আমার চ্যানেল স্টাডি উইথ স্নেহাশিসে আপনাদের স্বাগত। আজকে আমি আলোচনা করব যে কেন অ্যাস্ট্রাজেনিকার কোভিশিল্ড ভ্যাকসিন এবং তার সাইড এফেক্ট নিয়ে আজকে এত চিন্তা হচ্ছে এবং এই চিন্তার কি সত্যিই কোনো কারণ আছে কি না। আমার এই চ্যানেল স্টাডি উইথ স্নেহাশিসকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করবেন অনেক ভিডিও দেখার জন্য। তাহলে অ্যাস্ট্রাজেনিকার তৈরি করা যে কোভিশিল্ড ভ্যাকসিন, যেটা অ্যাকচুয়ালি ভারতের সেরাম ইনস্টিটিউট বা SII তৈরি করছিল, সেই কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে কিছুদিন আগে অনেক কথা উঠেছে। কারণ হচ্ছে যে বিভিন্ন জায়গায় এই ভ্যাকসিনটাকে ব্যান করার কথা উঠছে, কারণ বলা হচ্ছে যে এই কোভিশিল্ড ভ্যাকসিন অনেক রকম সাইড এফেক্ট ক্রিয়েট করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলছে অ্যাস্ট্রাজেনিকা অ্যাডমিট, অর্থাৎ স্বীকার করেছে যে তাদের কোভিড-19 ভ্যাকসিন কোভিশিল্ড কিছু সাইড এফেক্টস করতে পারে। এছাড়াও আমরা দেখেছি অন্যান্য বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন নিউজ চ্যানেলে বলা হচ্ছে যে কোভিশিল্ডের কিছু সাইড এফেক্টস আছে, যেরকম একটি বিশেষ সাইড এফেক্টসের কথা বলা হচ্ছে এই TTS। এখন এই সব দেখে আমাদের সেরাম ইনস্টিটিউট কোভিশিল্ড ভ্যাকসিনের প্রোডাকশান বন্ধ করে দিয়েছে এবং এই কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়াও বন্ধ করা হয়েছে। গত 8ই মে সেরাম ইনস্টিটিউট জানিয়েছে যে কোভিশিল্ড ভ্যাকসিন প্রোডাকশান বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এই কোভিশিল্ডের সাইড এফেক্টগুলো কী? প্রধানত যেটা কথা হচ্ছে যে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পাচ্ছি যে প্রধান যে একটি সাইড এফেক্টের কথা বলা হচ্ছে সেটা হলো এই TTS বা থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম। এই থ্রম্বোসিস এবং থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম কি? প্রথমত আমরা জানি এই কোভিশিল্ড ভ্যাকসিন হলো একটি অ্যাডিনোভাইরাস ভেক্টর ভ্যাকসিন। এই অ্যাডিনোভাইরাস ভেক্টর ভ্যাকসিন কি? এটা হচ্ছে যে এরা যে আমরা জানতাম কোভিড-19-এর যে স্পাইক প্রোটিনগুলো ছিল, এই স্পাইক প্রোটিনগুলোর মধ্যে দিয়ে একটা স্পাইক প্রোটিনের স্পেসিফিক স্পাইক প্রোটিনের জেনেটিক কোডটাকে নিয়ে সেই জেনেটিক কোডটা একটি অ্যাডিনোভাইরাস, যেটি হলো একটি DNA ভাইরাসের মধ্যে ঢুকিয়ে দিয়ে, যেটি একটি হার্মলেস DNA ভাইরাস বা অ্যাডিনোভাইরাসের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেটাকে বাহক বা ভেক্টর হিসেবে ইউজ করে আমাদের বডিতে বা হিউম্যান বডিতে বা হিউম্যান শরীরে ঢোকানো হতো। এখন এই যখন অ্যাডিনোভাইরাসটা, যার মধ্যে এই স্পাইক প্রোটিনের এই জেনেটিক কোডটাও রয়েছে, সেটা যখন বডিতে ঢোকানো হচ্ছে, তখন এর এগেনস্টে এই স্পাইক প্রোটিনের অ্যান্টিজেন আমাদের বডিতে তৈরি হতো এবং এই অ্যান্টিজেনের এগেনস্টে আমাদের বডি আবার অ্যান্টিবডি বানিয়ে রাখতো। যে অ্যান্টিবডিগুলো রেডি থাকতো যখন ভবিষ্যতে যখন কোভিড ভাইরাস বা SARS-CoV-2 ঢুকলো, তখন সেই SARS-CoV-2 ভাইরাসের এগেনস্টে এই অ্যান্টিবডিগুলো লড়াই করত এবং কোভিড-19কে হারিয়ে দিত। ঠিক আছে, তাহলে খুব ভালো কথা। তাহলে প্রবলেমটা কি? বলা হচ্ছে যে যেরকম WHO বলেছে যে এই বিভিন্ন রকমের যে অ্যাডিনোভাইরাসগুলো বা অ্যাডিনোভাইরাল ভেক্টর ভ্যাকসিনগুলো আছে, এরা কিন্তু এক রকমের খুব রেয়ার একটা ডিজিজ করার সম্ভাবনা বা সিনড্রোম করার সম্ভাবনা দেখা দেয়, যেটাকে আমরা বলি থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া। এখানে দুটো কথা আছে, থ্রম্বোসিস আর থ্রম্বোসাইটোপেনিয়া। থ্রম্বোসিস কি? যখন আমাদের বডির বিভিন্ন জায়গাতে অনিচ্ছাকৃতভাবে রক্ত জমাট বাঁধতে শুরু করে বা ব্লাড ক্লটিং শুরু হয়। এই ব্লাড ক্লটিং প্রবলেম কি করতে পারে? যদি এটি ধরে একটি ব্লাড ভেসেল, যদি এখানে ব্লাডটা ক্লট করে যায়, তাহলে এই রক্ত আর ফ্লো করতে পারবে না, ফলে বিভিন্ন জায়গায় ব্লাড ফ্লোতে বাধা তৈরি করতে পারে। এই বাধা আমাদের বিভিন্ন রকমের ক্ষতি করতে পারে শারীরিক। ঠিক আছে, এছাড়াও আরেকটা ঘটনা দেখা যাচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া। থ্রম্বোসাইটোপেনিয়া কি? যখন আমাদের শরীর যথেষ্ট প্লেটলেট বানাচ্ছে না, আমাদের শরীরের রক্তে 3 রকমের আমরা প্রোডাক্ট বা পদার্থ দেখতে পাই, যথা RBC বা রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা, WBC বা হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা, আর প্লেটলেট। এই প্লেটলেটগুলো হয় এরকম দেখতে, যারা কি করে একসাথে মিলিত হয়ে আমাদের রক্ততঞ্চন বা রক্তকে জমাট বাঁধতে সুবিধা করে। যখন আমাদের দেহের কোনো অংশ কেটে যায়, তখন যে রক্ত বেরোয়, সেই রক্তকে বেরোনো বন্ধ করে এই থ্রম্বোসাইটস বা এই প্লেটলেটগুলো। এরা রক্ত তঞ্চন করায়, যার ফলে রক্ত আস্তে আস্তে বেরোনো বন্ধ হয়। কিন্তু থ্রম্বোসাইটোপেনিয়াতে প্লেটলেট কাউন্টও কমে যাচ্ছে, ফলে এই প্লেটলেট কাউন্ট কমে যাওয়া এবং এর ফলে বডির বিভিন্ন অদ্ভুত অদ্ভুত জায়গাতে রক্ততঞ্চন বা থ্রম্বোসিস হতে দেখা যেতে পারে। এই সিনড্রোমকে বা ঘটনাকে বলা হয় থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া বা TTS। এই থ্রম্বোসাইটোপেনিয়া
কিভাবে অ্যাডিনোভাইরাসগুলো করে সেটা আমরা খুব ভালো করে জানি না, তবে দেখা গেছে যে রিপোর্টস বলছে যে যাদের ক্ষেত্রে এই থ্রম্বোসাইটোপেনিয়া বা এই টিটিএস ঘটনাটি বেশি পরিমাণে হতে দেখা যায় তাদের ক্ষেত্রে এই অ্যান্টি-PFA4 অ্যান্টিবডি রক্তের মধ্যে বেশি থাকতে দেখা যায়। এই টিটিএস রোগটা অনেকটা একটা অটোইমিউনো ডিজিজ বা অটোইমিউনো রোগ, যেখানে আমাদের নিজেদের অনাক্রমতা তন্ত্র নিজেদেরকেই আক্রমণ করে, সেরকম একটা অনাক্রমতার তন্ত্রের প্রবলেম হেপারিন ইনডিউস থ্রম্বোসাইটোপেনিয়ার মতো হতে পারে অনেকটা। এখন এই টিটিএস এর ক্ষেত্রে আমরা কি কি রকমের প্রবলেম দেখতে পাবো। টিটিএস কোথায় কোথায় ব্লাড ক্লটিং করতে পারে? প্রধানত করতে পারে ব্রেন বা মস্তিষ্কে। এরা সেরিব্রাল বা অগ্রমস্তিষ্কের মধ্যে ব্লাড ক্লটিং করতে পারে, যার ফলে আমাদের ব্রেন অ্যাটাক, বিভিন্ন রকমের ব্রেন হ্যামারেজ ইত্যাদি প্রবলেম করতে পারে। এছাড়াও অ্যাবডোমেনে রক্ততঞ্চন করতে পারে, ফুসফুস বা লাংসে করতে পারে, বিভিন্ন হাত পা বিভিন্ন অঙ্গের মধ্যে ব্লাড ক্লটিং করতে পারে এবং আমাদের আর্টারিস বা রক্তবাহর মধ্যে ব্লাড ক্লট করে দিতে পারে। আমি বললাম যেরকম রক্তবাহর মধ্যে যদি ব্লাড ক্লট করে দেয় তাহলে রক্ত আর পাস করতে পারবে না, যার ফলে কি হতে পারে সেখানে রক্ততঞ্চন হয়ে গিয়ে জমাট বেঁধে যেতে পারে। আর এই রক্ততঞ্চন কি করতে পারে? রক্তের ফ্লোকে বাধা দেয়, যার থেকে বিভিন্ন রকমের অসুবিধা সৃষ্টি করতে পারে। ঠিক আছে, এর থেকে আমরা কী কী জাতীয় সিমটমস দেখতে পাবো? এই থ্রম্বোসিস ও থ্রম্বোসাইটোপেনিয়া বা টিটিএস এর সিমটমস কী কী হতে পারে? এক হলো সিভিয়ার হেডেক বা মস্তিষ্কে ব্যথা, অর্থাৎ খুব মাথা ব্যথা হতে পারে। আমাদের দৃষ্টি ঘোলাটে হয়ে যেতে পারে, কথা বলতে শ্বাসকষ্টে অসুবিধা হতে পারে, কথা বলতে অসুবিধা হতে পারে, একটা ড্রাউজি বা ঝিমোনো ভাব আসতে পারে, মাঝে মাঝে সিজার্স আসতে পারে। এছাড়াও বিভিন্ন রকমের কনফিউশন, ব্রেনে শক তৈরি হওয়া এছাড়া হতে পারে। আমরা যেটা বললাম ডিফিকাল্টি ইন ব্রিদিং, শ্বাসকষ্টে অসুবিধা হতে পারে, যেহেতু ব্লাড গিয়ে রক্তে জমা বেঁধে যাচ্ছে, হৃৎপিণ্ডে ঠিকঠাক কাজ করতে পারবে না। এই হৃৎপিণ্ডে ঠিকঠাক কাজ না করতে পারলে চেস্ট পেন হতে পারে, শ্বাসকষ্টে প্রবলেম হতে পারে, হাত পা যেহেতু রক্ত ফ্লো বন্ধ হয়ে যাচ্ছে তাই হাত পা ফুলে যেতে পারে। এছাড়াও অ্যাবডোমিনাল পেন হতে পারে, পেটে ব্যথা হতে পারে। আর অনেক সময় আমাদের বিভিন্ন চামড়ায় ব্লাডের স্পট বা রক্ত যেখান সেখান জমা বেঁধে গিয়ে সেখানটাতে স্পট তৈরি করে দিতে পারে। এগুলো খুবই প্রবলেম ক্রিয়েট করতে পারে খুব রেয়ার কন্ডিশনে, কিন্তু কারণ আমরা জানি যে এক্ষেত্রে বিভিন্ন রিপোর্ট বলছে যে এই অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন বা এই অ্যাডেনোভাইরাল ভ্যাকসিনের জন্য যে টিটিএস সিনড্রোম হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু খুবই কম। সেটা প্রতি 1 লক্ষ লোকের মধ্যে মাত্র 2.6 রেশিওতে আমরা এই সম্ভাবনা দেখা যাচ্ছে এই টিটিএস রোগটি হওয়ার। এবং এই রোগটি হওয়ার সম্ভাবনার সাথে সাথে এই রোগের অসুবিধা বা এই রোগের ক্ষতিকারক সম্ভাবনা বেশি হলো যাদের বয়স 60 বছরের কম। 60 বছরের কম ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে টিটিএস এর অসুবিধাটা আরও বেশি হতে পারে এবং এটার সম্ভাবনা খুবই কম। প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে মাত্র 2.6 জনের এই রোগটি হওয়ার সম্ভাবনা আছে। রোগটি হবে কিন্তু না, রোগটি হওয়ার সম্ভাবনা এখনও দেখা দিচ্ছে, যদিও এর কারণ এখনও যতটা সম্ভব ভালো করে জানা যায়নি, তবে এর পিছনে যথেষ্ট গবেষণা এখনও চলছে। এই সব দেখে অ্যাস্ট্রাজেনিকা স্বীকার করেছে যে খুব রেয়ার কেসেস এই ডিজিজটা হতে পারে এবং এটাকে তারা আটকানোর জন্য তারা এই ভ্যাকসিনটার প্রোডাকশান বন্ধ করেছে। আমাদের ভারতেও এই ভ্যাকসিনের প্রোডাকশান বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা বুঝলাম আজকে যে এই অ্যাস্ট্রাজেনিকার কোভিশিল্ড, যেটি একটি অ্যাডেনোভাইরাল ভেক্টর ভ্যাকসিন, সেটি খুব রেয়ার বা খুব কম ক্ষেত্রেই কিন্তু একটি রেয়ার ডিজিজ করতে পারে, যেটাকে বলছে থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম, যেক্ষেত্রে রক্ততঞ্চন যেখান সেখান দেহের ভেতরে হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং যার ফলে বিভিন্ন রকমের সাইড এফেক্ট হতে পারে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। ধন্যবাদ।